10 শ্রেণীর ভূমি মালিকদের জন্য অত্যন্ত সুখবর। অর্থাৎ এই 10 শ্রেণীর ভূমি মালিকগণ এখন তারা তাদের জমি ফিরে পেতে যাচ্ছে। নতুনভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল রেকর্ড পরিচালনা করা হচ্ছে, এই বিডিএস রেকর্ডে 10 শ্রেণীর ভূমি মালিকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য রেকর্ড কারিগণ বা রেকর্ড কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। যে 10 শ্রেণীর ভূমি মালিকরা তারা তাদের জমি ফিরে পাবে, আজকের এই পর্বে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি যে অ্যানালগ পদ্ধতি রেকর্ডের যুগ থেকে বের হয়ে এসে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে প্রত্যেকটা মৌজায় ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে বাংলাদেশে রেকর্ড কার্যক্রম পরিচালনাও করা হচ্ছে। তবে এই রেকর্ডটি সম্পূর্ণভাবে ব্যতিক্রম। এখানে কোনো অ্যানালগ পদ্ধতি আর ইউজ করা হবে না। এখানে ডিজিটাল পদ্ধতি বা ডিজিটাল ডিভাইসগুলো, ডিজিটাল ইনস্ট্রুমেন্টগুলো এখানে ইনক্লুড করা হবে এবং সম্পূর্ণ স্যাটেলাইট ড্রোন পদ্ধতির মাধ্যমে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে। এবং এই রেকর্ডে যে ব্যক্তিরা জমির মালিকানা লাভ করবে তারাই হবে জমির প্রকৃত মালিক। তবে এবার রেকর্ড 10 শ্রেণীর ভূমি মালিকদের জন্য সুখবর হয়ে আসছে। এই 10 শ্রেণীর ভূমি মালিকগণ তারা রেকর্ডের মাধ্যমে তাদের জমি ফিরে পেতে যাচ্ছে। 1 নম্বরে, জালিয়াতির মাধ্যমে যারা দলিল তৈরি করে নেওয়ার মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়েছিল, সেই সমস্ত জমির প্রকৃত মালিক যারা, তারা এখন সেই জালিয়াতির মাধ্যমে যে দলিল করে তাদের জমি থেকে বিতাড়িত করেছিল, তাদের জমি এখন এই রেকর্ডের সময় ফিরিয়ে দেওয়া হবে। অনেক ব্যক্তি আছে পূর্ব থেকেই জালিয়াতি করাতে বা জালিয়াতি করার মাধ্যমে জমির প্রকৃত মালিক যারা, তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বা তাদেরকে প্রতারিত করে বা তাদেরকে ঠকিয়ে তারা নিজেরা ওই জমির মালিক বনে গিয়েছে। আবার এমনও হয়েছে যে জমির প্রকৃত মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেই জমির প্রকৃত মালিকের জায়গায় অন্য আরেকজন ব্যক্তিকে জমির মালিক সাজিয়ে জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে। এ ধরনের অনেক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে পূর্বে এবং এভাবে যারা পূর্বে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়েছিল বা জমির মালিকদেরকে জমি থেকে বিতাড়িত করেছিল বা তাদেরকে উচ্ছেদ করেছিল, এখন সেই সকল বিতাড়িত এবং উচ্ছেদ হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য সুখবর হয়ে এসেছে এই বিডিএস রেকর্ড। এই বিডিএস রেকর্ডে এই সকল ভূমি মালিকরা তারা তাদের জমি এখন ফেরত পাবে। অর্থাৎ যখন রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে তখন যারা জমির প্রকৃত মালিক ছিল তাদের শুধু একটি মাত্র কাজ করতে হবে। তারা জমির মালিকানা সকল ডকুমেন্টসগুলো নিয়ে হাজির হতে হবে রেকর্ড কারিগণের সামনে এবং রেকর্ড কারিগণের সামনে জমির প্রকৃত যে মালিকানার ডকুমেন্টসগুলো, যে কাগজগুলো, সেইগুলো দেখাতে হবে। এবং যে ব্যক্তি বর্তমানে জমির মালিকানা ধরে রেখেছে বা লাভ করেছে, সেই ব্যক্তি যে ভুয়া, সেই ব্যক্তি যে প্রতারণার মাধ্যমে জমির মালিকানা পেয়েছে বা জালিয়াতের মাধ্যমে জমির মালিকানা পেয়েছে, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে পারলেই সঠিক মালিক হিসেবে জমির প্রকৃত মালিকদের নামে জমি রেকর্ড করা হবে এবং যারা এ ধরনের দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল প্রদান করা হতে পারে, এমনকি 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক দণ্ডে দণ্ডিত করা হতে পারে। 2 নম্বরে, অর্পিত সম্পত্তি। আগে অর্পিত সম্পত্তিকে এনিমি প্রপার্টি বলা হতো, তবে বিগত সরকার ওনারা এনিমি কথাটি বাদ দিয়ে সেখানে সম্পূর্ণভাবে বেস্টেড প্রপার্টি কথাটি যোগ করে দিয়েছে। এক্ষেত্রে অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি আমরা যেটাই বলি, মূলত বাংলাদেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে অনেক হিন্দু ভাই বোনেরা ছিল বা অনেক বিহারি ভাই বোনেরা ছিল, তারা সংখ্যালঘু হওয়ার কারণে এই দেশ থেকে তাদের জমি বা বাড়ি পরিত্যক্ত অবস্থায় রেখে তারা অন্যত্র পাড়ি জমিয়েছিল। এমন অবস্থায় এই সমস্ত ভাই বোনদের জমি অনেক অসাধু ব্যক্তি, অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি তারা রাতারাতি দখল করে নিয়েছিল। এমনকি এই জমিগুলো তারা নিজেরা দখলে নিয়ে সেই জমি নিজেদের নামে রেকর্ড পর্যন্তও তারা করে নেয়। এমনভাবে অনেক সংখ্যালঘু হিন্দু ভাই এবং বিহারি ভাইদের জমি যারা এইভাবে রাতারাতি দখল করে নেওয়ার মাধ্যমে নিজেরা সেই জমির মালিক বনে গিয়েছে। এবারে নতুন বিডিএস রেকর্ডে তাদের এই জমি ছেড়ে দিতে হবে, কেননা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি কোনোভাবেই যারা জোরপূর্বক জবরদখল করার মাধ্যমে ওই জমির মালিক হয়েছে তাদের কাছে আর ওই জমি থাকবে না বা তারা জোর করে চাইলেও ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে না। নতুন যে রেকর্ড পরিচালিত হবে, এই রেকর্ডে যারা মূলত প্রকৃত মালিক ছিল তাদেরকে আবার ওই জমি ফেরত দেওয়া হবে। যদি প্রকৃত মালিক বা সঠিক মালিক না পাওয়া যায় সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ওই জমি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। তৃতীয় পর্যায়ে যে জমি এবার বিডিএস রেকর্ডে জমির প্রকৃত মালিকদেরকে ফিরিয়ে দিতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ওয়ারিশদের ফাঁকি দেওয়ার মাধ্যমে যারা জমির মালিকানা লাভ করেছিল।
অনেক ওয়ারিশ আছে তারা পূর্বে রেকর্ডের সময় অন্য কোনো ওয়ারিশকে বঞ্চিত করে বা অন্য কোনো ওয়ারিশকে হাইট দেখিয়ে সেখানে সেই জমি তারা নিজের নামে বেশি করে রেকর্ড করে নেয়। এমনও হয়েছে পূর্বে যে আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ড পরিচালিত হয়েছিল, এই রেকর্ডগুলোতে অনেক ভাইয়েরা আছে তারা তাদের বোনদেরকে দূরে বিবাহ দেওয়ার মাধ্যমে যারা দূরে অবস্থান করছে সে সকল বোনদের অনুপস্থিতিতে দেখিয়েছে বা তাদেরকে মৃত দেখিয়েছে, বা সেই সমস্ত বোন তারা তাদের বইনে নাই এমন ক্ষেত্রেও তারা জাস্ট মিথ্যা ওয়ারিশান সনদ তৈরি করার মাধ্যমে রেকর্ড কারিগণকে দিয়ে তারা নিজেদের নামে ওই বোনেদের সম্পত্তিও তারা নিজেদের নামে রেকর্ড করে নেয়। এভাবে পূর্বে যে রেকর্ড পরিচালিত হয়েছিল সেই রেকর্ডে অনেক এ ধরনের ভুল ভ্রান্তির মাধ্যমে জমির প্রকৃত মালিক যারা তাদেরকে ঠকানো হয়েছিল এবং তাদেরকে অনুপস্থিত দেখিয়ে তাদেরকে মৃত দেখিয়ে তাদের সম্পত্তি অন্য ওয়ারিশেরা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছিল। তবে নতুন এই বিডিএস রেকর্ড যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বশেষ রেকর্ড হিসেবে এটি ইতিমধ্যে পরিচিতি পেয়েছে এবং সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে এটি হবে সর্বশেষ রেকর্ড। তাই এই রেকর্ডে সঠিক মালিক যারা কেবল তাদের নামে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে। এই ক্ষেত্রে যাদেরকে পূর্বে রেকর্ডে বঞ্চিত করা হয়েছিল তারা জাস্ট একটি কাজ করবে, তারা রেকর্ড কারেকশনের মামলা দিয়ে রাখবে এবং তারা রেকর্ড কারেকশনের মামলা দেওয়ার মাধ্যমে বর্তমান পর্যন্ত অর্থাৎ বিডিএস রেকর্ড আসার আগ পর্যন্ত তাদের রেকর্ড যদি কারেকশন নাও হয় তবুও তারা যেহেতু লিগ্যাল পর্যায়ের মালিক বা তাদের লিগ্যালিটি রয়েছে, তারা যেহেতু সঠিক ওই ওয়ারিশ হিসেবে তারা ওই সম্পদের মালিকানা লাভ করবে। তারা যদি মামলার কাগজ অর্থাৎ একটা ডিগ্রি পেয়েছে বা রায় পেয়েছে এমন কাগজ যদি তারা বর্তমান যে বিডিএস রেকর্ড আসবে এই বিডিএস রেকর্ড কারিগণ হিসেবে যারা থাকবে তাদের কাছে দেখাতে পারে, তাহলে বিডিএস রেকর্ডের দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীরা ওই প্রকৃত মালিকদের নামে তাদের জমি রেকর্ড করে দিবে। এবং এক্ষেত্রে যারা পূর্বে অন্যায়মূলকভাবে ওয়ারিশদেরকে বঞ্চিত করে নিজেদের নামে জমি রেকর্ড করে নিয়েছিল তাদেরকে এখন ওই জমি ছেড়ে দিতে হবে। 4 নম্বরে হেবা দলিলের মাধ্যমে যারা জমির মালিকানা লাভ করেছিল। মূলত হেবা দলিলটা সম্পাদনের কিছু কন্ডিশন আছে, যদি সেই কন্ডিশনের ভিতরে থেকে হেবা দলিল কেউ সম্পাদন না করতে পারে তাহলে কিন্তু ওই হেবা দলিল তার কার্যকারিতা হারায় এবং এই হেবা দলিল অনুযায়ী কোনোভাবে জমির মালিকানা লাভ করা যায় না বা ধরে রাখা যায় না। যদি হেবাটা যে ব্যক্তি হেবা করছে বা যে ব্যক্তি কাউকে হেবা করে দেওয়ার উদ্দেশ্যে মন স্থির করেছে তিনি যদি স্বতঃস্ফূর্তভাবে হেবা না করে বা তার উপরে যদি জোরপূর্বক বা তাকে যদি ভিকটিম বানিয়ে তাকে যদি অন্যায়মূলকভাবে তার কাছ থেকে যদি জমি হেবা করে নেওয়া হয়, সেক্ষেত্রে তার অসুস্থতার সুযোগ নিয়েও যদি হেবা করে নেওয়া হয় তাহলে কিন্তু এই হেবাকৃত সম্পত্তি থাকবে না। এবং নতুন এই বিডিএস রেকর্ডে যাদেরকে ফাঁকি দেওয়া হয়েছে হেবা দলিলের মাধ্যমে সেই ব্যক্তিগুলো এখন যদি তারা হেবা রেকর্ড বা হেবা দলিল বাতিলের জন্য মামলা দায়ের করে এবং হেবা দলিল যদি বাতিল করে ফেলতে পারে তাহলে যাদেরকে ফাঁকি দেওয়া হয়েছিল সেই সমস্ত ওয়ারিশেরা তারা বর্তমানে তাদের পৈতৃক সম্পত্তি বা মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি তারা নিজেদের নামে এই ডিজিটাল রেকর্ডে রেকর্ড করে নিতে পারবে। কেননা হেবারে দলিল যখন হয় তখন হেবা দলিল যে ব্যক্তি করে দেয় তিনি যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হয়, তিনি যদি সম্পূর্ণভাবে সুস্থ না হন বা তিনি যদি স্বেচ্ছায় বা স্ব ইচ্ছায় যদি তিনি জমিটা হেবা করে না দেন তাহলে অন্য ওয়ারিশেরা চাইলে ওই হেবা দলিল বাতিল করার জন্য মামলা দায়ের করতে পারবে এবং কোর্টে প্রমাণ করতে হবে যে যখন হেবা করা হয়েছিল তখন তাদের পিতা বা তাদের মাতা অসুস্থ ছিল, মানসিকভাবে অসুস্থ ছিল এবং তিনি হেবা করতে চায়নি, তার কাছ থেকে জোর করে হেবা করে নেওয়া হয়েছে, তাহলে কোর্ট ওই হেবা দলিল বাতিল করে দিবে এবং অন্য ওয়ারিশদের জন্য জমির মালিকানা ফিরে পাওয়ার একটা পথ তৈরি করে দিবে। 5ম পর্যায়ে যে ভূমি মালিকগণ তারা তাদের জমির মালিকানা ফিরে পাবে সেটা হচ্ছে জাল দলিল। মূলত অনেক সময় দেখা যায় যে একই জমির অনেকগুলো দলিল থাকে, এক্ষেত্রে অনেক ব্যক্তি আছে তারা জাল দলিলের মাধ্যমে জমির মালিকানা দাবি করে। যারা এভাবে প্রতারণার মাধ্যমে বা জালিয়াতের মাধ্যমে জাল দলিল তৈরি করার মাধ্যমে যারা জমির মালিকানা লাভ করার চেষ্টা করেছিল বা পূর্বে মালিকানা ধরে রেখেছিল সেই সমস্ত ব্যক্তিদের এখন জমির মালিকানা ছেড়ে দিতে হবে। কেননা বর্তমান যে রেকর্ডটা আসছে এই রেকর্ডে কোনোভাবেই জাল দলিল দিয়ে আপনি নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না। রেকর্ড কারিগরকে বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা সেই প্রশিক্ষণের আলোকে কোনটা জাল দলিল কোনটা সঠিক দলিল তারা খুব ভালোভাবে চিনতে পারবে। এমত অবস্থায় যিনি জাল দলিল অনুযায়ী রেকর্ড করতে চাইবে জমিটা তিনি জাল দলিল অনুযায়ী কোনোভাবেই ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবে না, তাকে জমি ছেড়ে দিতে হবে এবং জাল দলিল অনুযায়ী মালিকানা দাবি করার জন্য তিনি বর্তমান রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবে না। প্রকৃত মালিক যারা শুধুমাত্র তারাই বর্তমান রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবে। 6 নম্বরে জোরপূর্বক জমি যারা দখল করে রেখেছে। সাধারণত পূর্ব থেকে দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা ব্যক্তি মালিকানাধীন জমি অন্যায়মূলকভাবে
বা জোর জবরদস্তির মাধ্যমে তারা দীর্ঘদিন ভোগ দখল করে আসছে। এমনকি জমির প্রকৃত মালিক যিনি, তাকে ওই জমি বা বাড়ির কাছে কোনোভাবেই যেতে দেওয়া হয় না, তাকে ভয় দেখানো হয়, তাকে ভীতি প্রদর্শন করা হয়, এমনকি তার জানমালের ক্ষতি করা হবে এভাবেও তাকে ভয় প্রদর্শন করা হয়। এভাবে অনেক ব্যক্তি আছে তারা তাদের শখের বাড়িটা বা শখের জমির কাছে যেতে পারে না। যারা এই ধরনের অন্যায়মূলক কাজের মাধ্যমে ভীতি প্রদর্শন করে, তারা যদি পারিবারিক ব্যক্তিও হয়ে থাকে, তারা যদি রক্তের বাহিরে সম্পর্কীয় হয়ে থাকে, তাহলেও তারা এই ধরনের অন্যায়মূলক পন্থা অবলম্বনের মাধ্যমে যে জমি জোর জবরদখলের মাধ্যমে এতদিন দখল করে রেখেছে, তারা এই ডিজিটাল রেকর্ডে নিজেদের নামে ওই সম্পত্তি কোনোভাবে রেকর্ড করে নিতে পারবে না। তাদেরকে ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে এবং জমির প্রকৃত মালিক যারা, তাদের নামেই ডিজিটাল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হবে। সপ্তম পর্যায়ে একটানা 12 বছর বা তার অধিককাল সময়ে যারা কোনো ব্যক্তি মালিকানাধীন জমি বা বাড়ি দখল করে রেখেছে, যদি তারা মনে করে যে তারা এখন এই বাড়ি বা জমির মালিক হয়ে গিয়েছে, এক্ষেত্রে তারা যদি ডিজিটাল রেকর্ডে ওই জমি নিজেদের নামে বা ওই বাড়ি নিজেদের নামে রেকর্ড করে নিতে চায়, তাহলেও তারা ওই জমি বা বাড়ি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না। এই জমি বা বাড়ি জমির প্রকৃত মালিক যারা, তাদের কাছে রিটার্ন যাবে এবং তাদের নামে রেকর্ড হবে। তবে এখানে একটি কথা আছে, সেটা হচ্ছে যদি অ্যাডভান্স পসেশন হয়, অর্থাৎ বিরুদ্ধ দখল যদি হয়ে থাকে, সেক্ষেত্রে বিরুদ্ধ দখলকারী যিনি একটানা 12 বছর বা তার অধিকার সময় থেকে যদি ওই জমি বা বাড়ি দখলে রাখতে পারে কোনো ধরনের সমস্যা ছাড়া বা শান্তিপূর্ণভাবে, বিষয়টি এখানে ভালোভাবে বুঝতে হবে যে এটা পিসফুলি হতে হবে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে, সেখানে কোনো ধরনের কোনো ডিসঅর্ডার তৈরি হয়নি বা কোনো ম্যাসাকার তৈরি হয়নি বা কারো দ্বারা কোনো ধরনের কোনো আপত্তি বা কোনো ডিসপুট তৈরি হয়নি, এমত অবস্থায় এটাকে অ্যাডভান্স পসেশন বলা হয়। যে ব্যক্তি অ্যাডভান্স পসেশন অনুযায়ী একটানা 12 বছর বা তার অধিকার সময় কারো জমি বা বাড়ি দখল করে রেখেছে বা ভোগ দখল করে আসছে, তিনি যদি কোর্টের কাছে বা বিজ্ঞ আদালতের কাছে উনি যদি আবেদন করে বা যদি উনি মামলা প্রদান করে যে এই জমি বা বাড়ি উনি নিজের নামে রেকর্ড করে নিতে চান বা এই জমি বা বাড়ির উনি প্রকৃত মালিক হতে চান, তাহলে বিজ্ঞ আদালত বিষয়টি সরেজমিনে যাচাই বাছাই করার মাধ্যমে যদি ওনার কথার সত্যতা পান, সেক্ষেত্রে ওনাকে ওই জমির মালিকানা প্রদান করবে বা ওই বাড়ির মালিকানা প্রদান করবে। এমনকি ওনার পক্ষে একটা ডিক্রি বা রায়ের কপি প্রদান করবে, উনি সেই ডিক্রি বা রায়ের কপি অনুযায়ী উনি নিজের নামে জমিটা নামজারি করে নিয়ে খাজনা প্রদান করতে পারবে। এভাবে যদি কোনো ব্যক্তি কারো জমি বা বাড়ি অ্যাডভান্স পজিশনের মাধ্যমে যদি মালিক হয়ে যায়, সেক্ষেত্রে বর্তমান বিডিএস রেকর্ডে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে উনি বাড়ি বা জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন। এবং রেকর্ডের সময় পূর্বে যারা জমির প্রকৃত মালিক ছিল, যারা কাগজে কলমে আইনগতভাবে এবং ডকুমেন্টস ওয়াইজ যারা এখনও ওই জমির মালিক রয়েছে, তারা যদি মনে করে যে আমরা নিজেদের নামে জমি রেকর্ড করে নেব, তাহলে রেকর্ড কারিগণ কিন্তু তাদের নামে ওই জমি রেকর্ড করে দিবে না। কেননা অ্যাডভান্স পজিশন যে সুযোগটা, ওই সুযোগটা কাজে লাগানোর মাধ্যমে উনি কোর্ট থেকে পারমিশন নিয়েছেন এবং কোর্ট থেকে ওনাকে ডিক্রি প্রদান করা হয়েছে, কোর্ট থেকে ওনাকে রায় দেওয়া হয়েছে। এই রায়ের আলোকে উনি এখন ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে পারবে। 8 নম্বরে যে ভূমি মালিক তার জমি ফেরত পাবে সেটা হচ্ছে পরিত্যক্ত অবস্থায় সরকারি কোনো সংস্থা বা সরকারি কোনো প্রতিষ্ঠানের জমি যদি কেউ জোরপূর্বক দখল করে রেখে থাকে, তাহলে বর্তমান রেকর্ডের সময় তাদেরকে ওই জমি ছেড়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে এলজিডি বা সড়ক ও জনপদ অধিদপ্তরে যে জমিগুলো আছে, রেল অধিদপ্তরে যে জমিগুলো আছে, পানি উন্নয়ন বোর্ডে যে জমিগুলো আছে, বন বিভাগে যে জমিগুলো আছে, এই জমিগুলো অনেক অসাধু ব্যক্তি তারা দখল করে এবং দখল অনুযায়ী জমির মালিকানা তারা এতদিন ধরে রেখেছিল। এমনও দেখা যায় যে অনেক ব্যক্তি আছে এই সমস্ত জমির উপরে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা বাণিজ্যিক এলাকা তৈরি করে ফেলে। আবার অনেক ব্যক্তি আছে তারা এখানে জাল দলিল তৈরি করার মাধ্যমে তারা এই জমিগুলোকে নিজেদের জমি বলে উল্লেখ করে তারা প্লটের ব্যবসা করে এবং অন্য ব্যক্তির কাছে এই প্লটগুলো বিক্রয় করে দেয়। যারা এখন এই জমি ক্রয় করেছিল বা বর্তমানে ক্রয় করার মাধ্যমে যারা ওখানে বাড়ি করেছে বা ওই জমি ভোগ দখল করছে, তাদেরকেও মূলত এখন ওই জমি ছেড়ে দিতে হবে। কারণ এটা সরকারের বিভিন্ন সংস্থার জমি, অর্থাৎ এটা সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি, এটা রেল অধিদপ্তরের জমি, এটা পানি উন্নয়ন বোর্ডের জমি বা বন বিভাগের জমি, যে সংস্থার জমি হোক না কেন, এই জমি কোনো ব্যক্তি মালিক চাইলেই তিনি দখল সত্ত্বে বা দখল সূত্রে কোনোভাবেই এই জমির মালিকানা দাবি করতে পারে না। যদি তিনি মনে করে যে তিনি জমির প্রকৃত মালিক, তাহলে এটা ভুল। অর্থাৎ তিনি যদি জমির মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছে এটাও যদি মনে করে থাকে, তাহলেও সেটা ভুল। এখন ওই জমি ছেড়ে দিতে হবে এবং সরকারের পক্ষ থেকে এই জমি ডিজিটাল রেকর্ডের সময় আবার সরকারের যে সংস্থাগুলো তাদের নামে জমি রেকর্ড করে দেওয়া হবে। 9 নম্বরে যারা অংশে বেশি পরিমাণে জমি বিক্রয় করেছে, আর এই সমস্যাটা বেশি হয় উত্তরাধিকার সম্পত্তিতে।
অনেক ব্যক্তি আছে তারা অসাধু এবং দুর্বৃত্ত প্রকৃতির, অর্থাৎ এরা পারিবারিক ভূমিদস্যু। এরা অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করে অনেক সময় দেখা যায় যে অন্য ওয়ারিসদেরকে না জানিয়ে তাদের প্রাপ্য সম্পত্তিও সে নিজের বলে অন্য ব্যক্তির কাছে বিক্রয় করে দেয়। এমনও করেছে যে অনেক ব্যক্তি আছে তারা নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ আছে সেখান থেকে চেয়ারম্যানের কাছ থেকে মিথ্যা প্রত্যয়নপত্র বা মিথ্যা ওয়ারিশান সনদ তৈরি করার মাধ্যমে এই ওয়ারিশান সনদ অনুযায়ী অন্য ভাই বা অন্য বোনকে হাইট দেখানোর মাধ্যমে সেই ব্যক্তি অন্য যে জমিগুলো সেই জমিগুলো নিজের বলে দাবি করে এবং সেই জমিও সে অন্য কারো কাছে বিক্রয় করে দেয়। এভাবে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ওয়ারিশকে বঞ্চিত করে বা ফাঁকিতে জমি বিক্রয় করে দেয় বা নিজে যতটুকু ফারাইজ অনুযায়ী বা অংশ অনুযায়ী জমি পাবে তার থেকে যদি বেশি পরিমাণে জমি কারো কাছে বিক্রয় করে দেয়, তাহলেও তাকে এখন ওই জমি ছেড়ে দিতে হবে। কেননা বর্তমান ডিজিটাল রেকর্ডে যে ব্যক্তি এই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে চাইবে বা ডিজিটাল রেকর্ডে নাম লিখতে চাইবে, মালিকানা পেতে চাইবে, তাকে জমির মালিকানার সঠিক কাগজগুলো দেখাতে হবে। যখন কোনো ব্যক্তি যারা এ ধরনের পারিবারিক ভূমি দস্যুর কাছ থেকে জমি ক্রয় করেছিল তারা যখন জমির মালিকানা প্রমাণ হিসেবে একটা দলিল নিয়ে আসবে, তখন ওই দলিল দেখার মাধ্যমে রেকর্ড কারিগর হিসেবে যারা থাকবে তারা খুব ভালোভাবে বুঝে যাবে যে এই জমিতে যে পরিমাণ জমি বিক্রয় করা হয়েছে বা যে পরিমাণ জমি দলিলে উল্লেখ করা হয়েছে এই পরিমাণ জমি মূলত যে ব্যক্তি বিক্রয় করেছে তার নয়, অর্থাৎ তার আরও অন্যান্য ওয়ারিশ রয়েছে, তার আরও অন্যান্য অংশীদার রয়েছে। সে অন্যান্য অংশীদার বা ওয়ারিশদেরকে বঞ্চিত করার মাধ্যমে এই জমি সে অন্য কারো কাছে বিক্রয় করেছে বা এই ব্যক্তির কাছে বেশি করে বিক্রয় করেছে। এখন ফারাইজ করা হবে, অর্থাৎ ওই ব্যক্তি অংশ অনুযায়ী যতটুকু জমির মালিকানা পাবে তাকে ঠিক ততটুকু জমির মালিকানা প্রদান করা হবে এবং বেশি যে অংশ উনি বিক্রয় করেছিল সেই বেশি অংশ বের করে নেওয়া হবে এবং অন্য ওয়ারিশ যারা রয়েছে তাদেরকে ওই জমি ফিরে দেওয়া হবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার সাথেও যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে বা এ ধরনের কোনো ঘটনা যদি আপনার কোনো ভাই বা আপনার বোন, কোনো চাচা, কোনো মামা যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে আপনি এখন সচেতন হয়ে যান এবং আপনি সচেতন হওয়ার মাধ্যমে আপনার এলাকায় কখন রেকর্ড আসবে সেই বিষয়টি অবশ্যই রেকর্ড কারিগরের সামনে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনি তাদেরকে অবহিত করবেন এবং তাদেরকে অবশ্যই বলবেন যে আপনারা ওয়ারিশ হওয়ার পরও আপনাদেরকে ফাঁকি দেওয়া হয়েছে এবং আপনাদের সম্পত্তি আপনার কোনো ভাই বা আপনার কোনো বোন বা আপনার কোনো মামা বা অন্য কোনো চাচা তারা অন্য কারো কাছে বিক্রয় করে দিয়েছে। মূলত যে জমির আপনারা লিগ্যাল অধিকারী, লিগ্যাল মালিক, এই জমিটা তারা অন্য কারো কাছে বিক্রয় করেছে, এটা আপনাদের সম্পত্তি। এইভাবে আপনারা দাবি করলে রেকর্ড কারিগর আপনাদের সম্পত্তি আপনাদের ফিরিয়ে দিবে। এবং 10 নম্বরে সর্বশেষ 10 নম্বরে যে ভূমি মালিকগণ তারা তাদের জমির মালিকানা ফেরত পাবে সেটা হচ্ছে অনেক সময় সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জমি অধিগ্রহণ করে থাকে। এই অধিগ্রহণকৃত সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় যারা জমির মালিকানা ধরে রেখেছে বা এখন ওই জমির মালিকানা লাভ করার মাধ্যমে আবার বিভিন্নভাবে সেখানে তারা চাষাবাদও শুরু করেছে, তারা এখন তাদের ওই জমি ধরে রাখতে পারবে না, কারণ এটা সরকারের জমি, এই জমি সরকার খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে নেবে। এছাড়া আরও অন্যান্য যে খাস জমিগুলো আছে, অনেক ব্যক্তি আছে তারা খাস জমি নিজেদের নামে বা নিজেদের জমির ভিতরে রয়েছে এবং তারা এই খাস জমি এখনও নামজারি করে নিতে পারেনি। এই খাস জমিগুলো যদি তারা নিজেদের নামে নামজারি করে নেয় তাহলে তারাই পাবে নিজেদের নামে, কিন্তু যেহেতু এখনও নামজারি করে নিতে পারেনি তাহলে পরবর্তী রেকর্ড আসার সময় ওই জমিগুলো আবার সরকার খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে নেবে। এছাড়া শিকস্তি ও পয়স্তি জমি, এই শিকস্তি ও পয়স্তি জমিও সরকারিভাবে যদি নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ 30 বছরের ভিতরে যদি ভূমি মালিকদের জন্য পয়স্তি তৈরি না হয়, যেখানে শিকস্তি হয়েছিল, তাহলে ভূমি মালিকগণ তারা পয়স্তি অনুযায়ী বা শিকস্তি ও পয়স্তি ভূমি আইন অনুযায়ী তারা এই জমি নিজেদের জমি বলে আর দাবি করতে পারবে না এবং 30 বছরের পরে যেখানে চর জগিয়ে উঠেছে ওই চরের জমি সরকার অধিগ্রহণ করবে এবং সরকারের সম্পত্তি নিজেদের নামে অর্থাৎ খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে নেবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে সরকারের পক্ষ থেকে বর্তমানে যে ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এই ডিজিটাল রেকর্ডে 10 শ্রেণীর ভূমি মালিকগণ তারা তাদের জমি ফেরত পাবে, যে জমিগুলো তাদের পূর্বে ছিল কিন্তু তাদেরকে সেই জমি থেকে বিতাড়িত করা হয়েছিল, তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল।